আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। অপহরণের অভিযোগ মিথ্যা, কলকাতা ঘুরে ফিরলেন নিখোঁজ হোটেল ব্যবসায়ী। উৎসবের আবহে সাবরুমে শুরু ঐতিহ্যবাহী 10 দিনব্যাপী বৈশাখী মেলা। শান্তিনিকেতনের আবহে পিএম শ্রী শেরপুর বিদ্যালয়ে বিশ্বকবির 165তম জন্মজয়ন্তী উদযাপন। বিজেপির জয়ে ভাইকোড়া বাজারে জুলাইবাড়ি মণ্ডলের বিজয় মিছিল। বিদ্যুৎ দিয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকায়। সোনামুড়ায় বেপরোয়া যান চালকদের বিরুদ্ধে কড়া পুলিশি অভিযান, জরিমানায় 5 লক্ষাধিক আদায়। এখন সংবাদ বিস্তারিত। আগরতলা হাপানিয়া এলাকার এক হোটেলে ব্যবসায়ী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালেও তদন্তে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আমতলী থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে নিখোঁজ ব্যবসায়ী সুশান্ত দেব ওরফে বিনয় নিজের ইচ্ছাতে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়েছিলেন। জানা যায় শুক্রবার বিকেলে আগরতলা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আচমকা নিখোঁজ হয়ে যান সুশান্ত দেব। এরপর রাতে তার স্ত্রী আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন থানায় ভিড় জমিয়ে তাকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন সুশান্ত দেবের পরিবার অভিযোগ তোলে যে পূর্ব শত্রুতার জেরে হাপানিয়া এলাকার 3 ব্যবসায়ী দেবাশিস কর, নিলয় সিং ও প্রীতম রায় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করেছেন। শনিবার সকালে এই অভিযোগে পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের সামনেও একই অভিযোগ তোলা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আমতলী থানার পুলিশ তদন্তে নামে। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং যাতায়াতের সূত্র খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সুশান্ত দেব নিজের স্কুটি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর এমবিবি বিমানবন্দরে প্রবেশ করেন। তদন্তে আরো জানা যায় শুক্রবার রাত 8:25 ইন্ডিগো বিমানে তিনি কলকাতায় যান এবং শনিবার সন্ধ্যা 6:10 ফের আগরতলায় ফিরে আসেন। এরপরে পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো অপহরণের ঘটনা নয়। পুলিশের ধারণা অপহরণের নাটক সাজিয়ে ব্যক্তিগত স্বার্থে আইনকে ব্যবহার করার পাশাপাশি নির্দিষ্ট কয়েকজনকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি পরিতোষ দাস জানান পুরো ঘটনার তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ হলে পুলিশকে বিভ্রান্ত করা ও মিথ্যা অভিযোগ আনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 4 তারিখ সন্ধ্যার সময় সুশান্ত দেব, ডাকনাম বিনয়, তার হোটেলে নিলয় সিং সহ কিছু লোক যায়, যে তাদের মধ্যে একটা মারপিট হয় এবং তার দোকানে কিছু জিনিসপত্র। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসারকে আমি ভিজিট করাই এবং অধীনেই তাদের বিরুদ্ধে আমি প্রসিকিউশন রিপোর্ট সাবমিট করি। পরবর্তী সময় আমার কাছে একটা রিটেন কমপ্লেন আসে। বিনয় আমার কাছে একটা কমপ্লেন করে নিলয় সিং সহ আরও 2 জনের বিরুদ্ধে, এবং এই ভিত্তিতে আমি একটা আমতলী থানায় একটা সুনির্দিষ্ট একটা মামলা নথিভুক্ত করা হয়েছে নিলয় সিং এবং তাদের বিরুদ্ধে। এবং গতকালকে রাত্রে নিলয় সিংয়ের স্ত্রী মাম্পি আমাদেরকে এসে জানায় যে নিলয় সিংকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন সন্দেহ করছে কেউ বা তাকে কিডন্যাপ করতে পারে। এই খবরের ভিত্তিতে আমরা এটাকে মিসিং এন্ট্রি একটা করি, নথিভুক্ত করি। মিসিং এন্ট্রি করার পর এসডিআর, সিডিআর এবং তাদের মোবাইল নাম্বার কালেক্ট করে এসডিআর, সিডিআরগুলি আমরা অ্যানালাইসিস করি। করে আজকে সকাল থেকে আমরা যে আইটি ভবনে যে সিসিটিভি আছে, শহরের যে সিসিটিভি আছে, প্রত্যেকটা সিসিটিভি হাপানিয়া থেকে শুরু করে আমরা অ্যানালাইসিস করি আপ টু শহরে যে সিসিটিভিগুলি আছে। এইগুলি অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই অনুমান 4:30টার হাপানিয়াতে 4:46 বিকাল 4:46 হাপানিয়া যে সিসিটিভি এই এলাকাতে ক্রস করে ওএনজিসি হয়ে ব্যাংক সমুনে হয়ে বাদারঘাট রামনগর কলেজের দিকে যায়। পরবর্তী সময় অ্যানালাইসিস করে আমরা এটা পাই যে কের চমুনি হয়ে দুর্গা চমুনি অ্যালবার্ট ক্লাব
বুলাগিরি ক্রসিং হয়ে উষাবাজার হয়ে সিধা এয়ারপোর্টে চলে যায়। সন্ধ্যা অনুমান 5:41 এয়ারপোর্টে চলে যায়। সে তার একটা স্কুটি নিয়ে। আমরা স্কুটিটাকে মানে নাম্বারটা এস্টাবলিশ করতে পেরেছি TR01AB 4794। সাবরুমে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হলো ঐতিহ্যবাহী 10 দিন ব্যাপী বৈশাখী মেলা 2026। বৈশাখের উৎসব মুখর আবহে মেলার উদ্বোধনকে ঘিরে এদিন সকাল থেকেই শহরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিকেলের পর থেকেই মেলার মাঠে উপচে পড়ে মানুষের ভিড়। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উদ্বোধনের পর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা মেলার সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি আগামী 10 দিন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মেলা সম্পূর্ণ করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মক, স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান দীপায়ন চৌধুরী, সাচ্চাইত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রবাস রোধ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। স্বাগত ভাষণ দেন আয়োজক কমিটির আহ্বায়ক তথা সাবরুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। তিনি বলেন, সাবরুম বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি এলাকার সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তার উপলক্ষে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সাবরুমে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এখানে 10 দিন ব্যাপী এখানে বৈশাখী মেলার আজকে উদ্বোধনী। তো আজকের মেলায় আমি উপস্থিত হতে পেরেছি, যেহেতু আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী এবং পাশাপাশি বৈশাখী মেলার উদ্বোধন। তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আজকে একটা সুন্দর দিনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমি এটাই বার্তা দিতে চাই যে শান্তিপূর্ণভাবে যাতে এই মেলা উদযাপন হয়। আমি জানি এই এলাকা শান্তিপূর্ণ, আরও সকলে মিলে জাতি জনজাতি মিলে এই এলাকাকে যাতে আমরা প্রত্যেকেই আরও এগিয়ে নিতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি। পাশাপাশি যেহেতু আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তার জন্য এটাই বলবো, ওনার আদর্শ উনি সবসময় শান্তি বার্তা দিয়েছেন, পাশাপাশি মানবতার বার্তা দিয়েছেন। সেটাকে পাঠেও করে ওনার যে রাষ্ট্রপ্রেম, যে ওনার চেতনা রয়েছে, সেটাকে আমরা মনে রেখে স্মরণ রেখে আমরা ওনার আদর্শে আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে সেই আদর্শ নিয়ে যাতে এগিয়ে যেতে পারে, আমরা সেই বার্তাই আমি দিতে চাই। 25শে বৈশাখ উপলক্ষে পিএমশ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। শান্তিনিকেতনের আদলে বিদ্যালয় প্রাঙ্গণের গাছতলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী স্বাগত ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন, স্বদেশী আন্দোলনে তার ভূমিকা এবং আত্মনির্ভরতার বার্তা তুলে ধরেন। বিধায়িকা অন্তরা সরকার দেব বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন দেখে প্রশংসা করেন। অনুষ্ঠানে শিক্ষিকা মুন্নি দত্ত দেব রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও শিক্ষিকা রাখি বিশ্বাস ও ঝিনিয়া ভৌমিক আবৃত্তি পাঠ করেন। অনুষ্ঠানে শেকেরকোট পঞ্চায়েতের প্রধান শ্রীমতী ঝর্ণা দাস, বিক্রমনগর পঞ্চায়েতের প্রধান শ্রীমতী পার্বতী চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে অনুষ্ঠানের সভাপতি শ্রী সুধীর চন্দ্র দাস বিশ্বকবির আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রবীন্দ্রনাথ আমরা যেদিকে যাই সেদিকেই তার ছায়া আমাদের কাছে এসে দাঁড়াই। প্রতি প্রান্তে প্রতিটি ক্ষেত্রে আমরা রবীন্দ্র সুর করি, সেই আমাদের কানে বেজে ওঠে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজ তার 165তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি, যিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতা ছিলেন।
এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। 1861 সাল, তখনকার দিনটি ছিল 7ই মে, বাংলা ছিল 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। উনি জন্মগ্রহণ করেন বিখ্যাত ব্রাহ্মণ পরিবারে। পুদুচেরি, আসাম, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনে বিজেপি জয়ের আনন্দে 38 জোলাইবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে ভাইকোড়া বাজারে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ভাইকোড়া বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই দিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন 38 জোলাইবাড়ি মন্ডল বিজেপির সভাপতি সুজিত দত্ত, জোলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, মন্ডল সদস্য সুজন বণিক সহ অন্যান্য নেতৃত্বরা। দলীয় জয়ের আনন্দ ভাগ করে নিতে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমে সবাইকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি 38 জোলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে আমরা ভাইকোড়া বাজারে একটা বিজয় মিছিল আমরা অনুষ্ঠিত করেছি। এটার মূলত কারণ হচ্ছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা, আসাম, পুদুচেরি এবং ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে শুরু করে সারা ভারতবর্ষে বিজেপির একটা বিশাল একটা জয় জয়কার। ওই জয় জয়কারের ফলে আজকে আমরা ভাইকোড়া বাজারে একটা বিশাল একটা বিজয় মিছিল আমরা সমাবেশ করেছি। আজকের এই বিজয় মিছিলে এখানে উপস্থিত আমাদের মাননীয় মণ্ডল সভাপতি সুজিত দত্ত, এখানে উপস্থিত আছেন চরকবাই পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ সিং সমেত এখানে অনেক যুব মোর্চার কার্যকর্তা এবং মণ্ডল স্তরের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। কল্যাণপুর থানার অন্তর্গত শান্তিনগর এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো 22 বছর বয়সী যুবক চিরঞ্জিত নবশূদ্রের। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সকালে কয়েকজনের সঙ্গে বাগান বাজারের আমতলী এলাকায় জমে থাকা জলে বিদ্যুৎ ব্যবহার করে মাছ ধরতে যান চিরঞ্জিত। সেই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। গুরুতর অবস্থায় সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে বিদ্যুৎ ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরার প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে। এমন বিপজ্জনক পদ্ধতিতে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলেও মত প্রকাশ করেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা পেশেন্ট পার্টি একজন পেশেন্টকে নিয়ে আইছে, নাম চিরঞ্জিত নমশূদ্র, বয়স 22 ইয়ার্স, বাড়ি হইল আমতলী বাগান বাজার। তো পেশেন্টকে যখন নিয়ে আইছে, আমরা পেশেন্টকে আনার পরে চেক করলাম। চেক করার পরে আপনার পালস নট রেকর্ডেবল, বিপি নট রেকর্ডেবল। তো তারপরে আমরা যা মেডিসিন দেওয়ার দিছি, আমরা সিপিআর করলাম। সিপিআর দেওয়ার পরেও পেশেন্টের পালস অ্যান্ড বিপি কোনোটাই আমরা রেকর্ড করতে পারছি না। এবং আপনার কী জানি কয় যে পিপিল যা আছে সব অ্যাজ ডাইলেটেড। তো আমরা পেশেন্টের অ্যাজ এ ব্রডেড হিসাবে ডিক্লেয়ার করছি। কিভাবে হয়েছে কিছু বলুন। যতটুকু মনে হইতেছে পেশেন্ট পার্টির যে ইনফরমেশন, এটার থেকে বোঝা যাইতেছে যে এটা কারেন্ট শর্ট খাওয়া হইতেছে। হ্যাঁ, একসময় সোনামুড়ার রাস্তায় উঠতি বয়সী বাইক চালকদের বেপরোয়া দৌরত্বে উত্তিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে চলত দ্রুতগতির বাইক, স্ট্যান্ডবাজি ও শব্দ দূষণ। তবে সাম্প্রতিক সময়ে সেই ছবিটা অনেকটাই বদলাতে শুরু করেছে। সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে অনিয়ন্ত্রিত যান চালকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। ফের বিশেষ ট্রাফিক অভিযানে নামে সোনামুড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন খোদ ওসি তাপস দাস। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের কাগজপত্র পরীক্ষা, হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের সতর্ক করা হয়। এদিন এক সাক্ষাৎকারে ওসি তাপস দাস সকল যানবাহন চালকদের ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যুব সমাজকে সচেতন হওয়ার বার্তাও দেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, শুধুমাত্র গত এপ্রিল মাসে
ট্রাফিক আইন অমান্যকারীদের কাছ থেকে 5 লক্ষ টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। পুলিশের এই কড়া অবস্থানের ফলে বর্তমানে ট্রাফিক আইন ভঙ্গকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে পুলিশের এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একেবারে বাইক এবং যারা ট্রাফিক রুলস না মেনে চলছে তাদের প্রতি একদম আপনি খুব সরব হয়েছেন, বিষয়টা সম্পর্কে কি বলবেন আর কি? না, অ্যাকচুয়ালি এটা আমি আগেও বলেছি, যারা বাইক রাইডার আছেন প্লাস যারা গাড়ি চালাচ্ছেন যাতে ট্রাফিক বিধি মেনে সবগুলা করে, কারণ অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে বিভিন্ন জায়গাতে, যেখানে ড্রাইভিং লাইসেন্সেরও সমস্যা থাকছে, ইন্স্যুরেন্সেরও সমস্যা থাকছে। তো এগুলি আমরা সবগুলি দেখছি। আমাদের যে মানে সুনামরা যারা প্রশাসনিক লেভেলে আছি সবাই, এবং সবাই ভালো মানে সাহায্য করছে আমাদেরকে, এবং তারাও অ্যাওয়ার হচ্ছে ব্যাপারটা নিয়ে। তো তারই অঙ্গ হিসাবে আজকেও আমাদের একটা মেগা ড্রাইভ চলছে। আমরা সবাই সোনামুড়া থানা এবং আমাদের যে ট্রাফিক ইউনিট আছে আমরা সবাই মিলে করছি, এবং এটা আগামীতেও চলতে থাকবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।